নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর 2024 সালের বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 4 গুণ 8 সমান 32। 8 নম্বর করে এক একটা 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, 5টা দেওয়া থাকবে। হ্যাঁ, একের ক, লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। উদ্ধৃত অংশটির লেখককে। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল? বনের মধ্যে পথ কিভাবে তৈরি করা হয়েছিল? দেখো, এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 1 যোগ 2 যোগ 3 সমান 8। হ্যাঁ, তাহলে দেখো, লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। উদ্ধৃত অংশটি লেখককে? উত্তর, উদ্ধৃত অংশটি লেখক প্রমোদারঞ্জন রায়। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লুসাই পাহাড়ের বিস্তার ছিল 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? এর মধ্যে একটাও গ্রাম ছিল না, পথও ছিল না, সেখানে মানুষের নামগন্ধ ছিল না, ছিল কেবল জানোয়ারের কিলিবিলি। তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল? হাতি, গন্ডার, বাঘ, হরিণ প্রভৃতি পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল। বনের মধ্যে পথ কিভাবে তৈরি করা হয়েছিল? 10-12 জন লুসাই বন কেটে পথ তৈরি করেছিল। একের খ, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। উদ্ধৃতিটি কোন রচনার অংশ? লেখককে। উদ্ধৃত অংশে কে কাকে এই প্রশ্নটি করেছিল? কি ভেবে এমন প্রশ্ন করেছিল? বক্তা কি উত্তর পেল? তারপর কি সিদ্ধান্ত হলো? দেখো, এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 2 সমান 8। হ্যাঁ, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। উদ্ধৃতিটি কোন রচনার অংশ? উত্তর, উদ্ধৃতিটি নরহরি দাস রচনার অংশ। লেখককে? লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উদ্ধৃত অংশে কে কাকে প্রশ্ন করেছিল? উদ্ধৃত অংশে ছাগলছানা ষাঁড়কে এই প্রশ্নটি করেছিল। কি ভেবে এমন প্রশ্ন করেছিল? একদিন ছাগলছানা গর্তের বাইরে বেরিয়ে এসে দেখলো একটি ষাঁড় ঘাস খাচ্ছে। ছাগলছানাকে আগে কখনো এত বড় জন্তু দেখেনি। এছাড়া ষাঁড়টির শিং দেখে সে ভাবলো ওটিও বুঝি ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় জন্তু হয়েছে, তাই সে ষাঁড়কে এমন প্রশ্ন করেছিল। বক্তা কি উত্তর পেল? বক্তা উত্তর পেল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। তারপর কি সিদ্ধান্ত হলো? ছাগলছানা বলল, সে ঘাস কোথায়? ষাঁড় বলল, ওই বনের ভিতরে। ছাগলছানা বলল, আমাকে নিয়ে যেতে হবে। একথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। এই সিদ্ধান্ত হলো। একের গ, ফেরাজের কাছে জ্যোতি খবর পেল। কোন রচনা থেকে নেওয়া হয়েছে?
ফেরাজকে। তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল? ফেরাজ খাঁর বাড়ি কোথায় ছিল? কে কিভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিলেন? এর জন্য নম্বর আছে 1+1+2+1+3 = 8। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর বাঘাযতীন রচনা থেকে নেওয়া হয়েছে। ফেরাজকে। ফেরাজ হলো চাটুর্য বাড়ির পাহারাদার। তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল? তার কাছ থেকে জ্যোতি খবর পেয়েছিল যে শত অত্যাচার সত্ত্বেও ফেরাজের মুলুকের কেউ ইংরেজকে রাজা বলে মেনে নেয়নি। তাদের স্বাধীনতাকে তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এই স্বাধীনতার জন্য তারা মরতে ভয় পায় না এবং পিছুপা হয় না। ফেরাজ খাঁর বাড়ি কোথায় ছিল? ফেরাজ খাঁর বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ছিল। ফেরাজ খাঁর বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। কে কিভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিলেন? বরুই নদীতে জ্যোতির মা জ্যোতিকে শাড়ির এক প্রান্ত কোমরে বেঁধে অন্য প্রান্তকে হাতের মুঠোয় ধরে জ্যোতিকে তিনি ছুঁড়ে ফেলে দিত নদীর জোয়ারের জলে। জোয়ারের জলে লড়তে লড়তে জ্যোতি সাঁতার শিখেছিল। একের ঘ। মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। শম্ভুকে সে কোথায় কি জন্য গিয়েছিল? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? কে কেন তাকে তিরস্কার করেছিল? শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? দেখো এর জন্য নম্বর আছে 1+2+2+2+1 = 8। দেখো মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরলো। শম্ভুকে। উত্তর শম্ভু একটি 12 বছরের ছেলে। সে কোথায় কি জন্য গিয়েছিল? সে শুশনি পাহাড়ের মাথায় দাদুর পায়ে ব্যথার ওষুধ আনতে গিয়েছিল। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? বেড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মনসা ঝোপ, বাদুড়রা শম্ভুকে ভয় দেখিয়েছিল। কে কেন তাকে তিরস্কার করেছিল? শম্ভুর পিসি তাকে তিরস্কার করেছিল কারণ এক ঝড়ের সন্ধ্যায় তার দাদু বাড়ি না ফেরায় তার পিসি শম্ভুকে লণ্ঠন নিয়ে এগিয়ে দেখতে বলায় শম্ভু বলে সে পারবে না। শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? হ্যাঁ, শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল। একের উনুন। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কি চালের ভাত হলো? কোথা থেকে মাছ কেনা হয়েছিল? কোথায় রান্না করা হয়েছিল? কিসের থালায় তারা ভাত খেয়েছিল? খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল? এগুলো নম্বর আছে 1+1+2+1+1+2 = 8। দেখো ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তর উদ্ধৃত অংশটি আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে। কি চালের ভাত হলো? লাল মোটা চালের ভাত হলো। কোথা থেকে মাছ কেনা হয়েছিল? জেলের ডিঙা থেকে মাছ কেনা হয়েছিল। কোথায় রান্না করা হয়েছিল? নৌকাতে এক মাঝি নৌকার পিছন দিকে পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে রান্না করা হয়েছিল। কিসের থালায় তারা ভাত খেয়েছিল? মাটির থালায় তারা ভাত খেয়েছিল। খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল?
খাওয়ার পর হাত বাড়িয়ে নদীর জলে থালা, বাটি, হাঁড়ি, কড়াই সব ধুয়ে আবার তারা সেগুলি পাটাতনের নিচে তুলে রাখে। 2 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 4 গুণ 4 সমান 16। এক একটা 4 নম্বর করে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে 5টার মধ্যে। হ্যাঁ, 5টা দেওয়া থাকবে। এর ক, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। কোন কবিতার অংশ? তার কি কি হতে ইচ্ছে করে? এর জন্য নম্বর আছে 1 + 3 = 4। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি কোন কবিতার অংশ? উত্তর, বিচিত্র সাত কবিতার অংশ। তার কি কি হতে ইচ্ছে করে? প্রথমে তার চীনের পুতুল আর চুড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ফেরি করার সাপ জেগেছিল। তারপরে বাবুদের ফুল বাগানে মালি হয়ে কোদাল দিয়ে মাটি কোপানোর সাপ জেগেছিল। এবং সর্বশেষে তার লণ্ঠন হাতে নিয়ে আধার গলির বিভিন্ন বাড়ির দরজায় গলির ধারে সারা রাত্রি পাহারাদার হওয়ার ইচ্ছা হয়েছিল। খ, মিছিমিছি সবাই বললে বেজায় মিঠে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? লেখকের নাম কি? মিছিমিছি তারা কি কি খেয়েছিল? এর নম্বর আছে 1 + 1 + 2 = 4। মিছিমিছি সবাই বললে বেজায় মিঠে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর, বনভোজন কবিতার অংশ বা বনভোজন কবিতা থেকে নেওয়া হয়েছে। লেখকের নাম কি? লেখকের নাম গোলাম মোস্তফা। মিছিমিছি তারা কি কি খেয়েছিল? মিছিমিছি তারা ধুলোবালির কোরমা পোলাও ও কাদার পিঠে খেয়েছিল। দীর্ঘ, বলবো ওরে ভয় পায় যে সে ছেলেই নয় কোন কবিতার অংশ? কবিকে কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? কেন সে ভয় পায় না? এর জন্য নম্বর আছে 1 + 1 + 1 + 1 = 4। বলবো ওরে ভয় পায় যে সে ছেলেই নয় কোন কবিতার অংশ? উত্তর, আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। কবিকে? কবি কাজী নজরুল ইসলাম। কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? হাঙর, কুমির, তিমির মতো জলজ প্রাণীর দল, তাদের দাঁত নখ দেখে কবির ভয় পাওয়ার কথা বলা হয়েছে। কেন সে ভয় পায় না? কবি একজন বীর বণিক এবং সপ্তসাগর তার রাজ্য বলে তিনি মনে করেন। তাই তিনি বলেছেন যে আমি ভয় পাওয়া সেই সব ছেলেদের মতো নই। 2 ঘ, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? এর জন্য নম্বর আছে 1 + 1 + 2 = 4। হ্যাঁ, দেখো আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? উত্তর, আদর্শ ছেলে কবিতাটি কবি কুসুম কুমারী দাশের লেখা। কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে এই প্রত্যাশা করেছেন যে তারা মুখের কথা বড় না হয়ে কাজে বড় হবেন। হাসি মুখে তেজ ও বলের দ্বারা সে মানুষ হয়ে ওঠার পণ করবেন। প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে সে সর্বদা হাসি মুখে থাকবে, তার শরীরে তেজ ও বল থাকবে। বিপদ দেখলে ভয় না পেয়ে সচেতনভাবে তাকে এগিয়ে যেতে হবে। ভয়ে তাকে পিছিয়ে পড়লে চলবে না। তাকে মনে রাখতে হবে যে মানুষ হয়ে যখন সে জন্মেছে তখন তাকে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে এবং দেশের কল্যাণ সাধন করতে হবে। শ্যামবরণী সরস্বতা আমায় দিল ভিক্ষা কোন কবিতার অংশ? কবির নাম কি? মাটি, পাষাণ, ঝর্ণা ও শ্যামবরণের কাছ থেকে আমরা কি কি শিক্ষা পাই? এর জন্য নম্বর আছে 1 + 1 + 2 = 4।
শ্যামরানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। কোন কবিতার অংশ? উত্তর সভারানী ছাত্র কবিতার অংশ। কবির নাম কি? কবির নাম সুনির্মল বসু। মাটি, পাষাণ, ঝর্ণা ও শ্যামবরণের কাছ থেকে আমরা কি কি শিক্ষা পাই? মাটির কাছে সহিষ্ণুতার শিক্ষা পেয়েছেন। পাষাণের কাছে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা পেয়েছেন। ঝর্ণা কবির মনে মনে গান জাগিয়েছেন ও শ্যামবরণের কাছে সরস্বতার ভিক্ষা পেয়েছেন। 3 নম্বর, কবি ও কবিতার নাম সহ শূন্যস্থান পূরণ করো। এর জন্য নম্বর আছে 2 যোগ 6 সমান 8। কবি সত্যেন্দ্রনাথ দত্ত, কবিতার নাম দূরের পাল্লা। দেখো আমি নীলকালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। শিক্ষান 3 দ্বার 3 জন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। 4 নম্বর, 4 ক, অর্থ লেখো 6টি। এর জন্য নম্বর আছে 6 গুণ 1 সমান 6। ঠক্কর, আঘাত, শক্তি, ঝিনুক, সহিষ্ণুতা, সহ্য শক্তি, কড়ি, পয়সা, খোরাক, খাদ্য, মরাল, রাজহাঁস, ছই, নৌকা বা গরুর গাড়ি, ছাদ। তারপর দেখো 4 খ, বাক্য রচনা করো 3টি। এর জন্য নম্বর আছে 3 গুণ 2 সমান 6। 5টা দেওয়া আছে, যে কোনো 3টি করতে হবে। হ্যাঁ। আমন্ত্রণ, অমৃতাকে আজ আমার বাড়ি আমন্ত্রণ করলাম। ভ্যাবাচাকা, রনি কি করবে বুঝতে না পেরে ভ্যাবাচাকা হয়ে দাঁড়িয়ে গেল। ফেরিওয়ালা, ফেরিওয়ালা নানা রকম জিনিস বিক্রি করে বেড়ায়। এলোপাথারি, রাস্তায় কয়েকজন এলোপাথারি ঢিল ছুঁড়ে খেলা করছিল। নজরানা, প্রাচীন যুগে প্রজারা রাজাকে নজরানা দিতেন। চারের গ, নিজের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো 3টি। এর জন্য নম্বর আছে 3 গুণ 2 সমান 6। দন্তস্বয় হসন্ত যোগ অ যোগ বয় হসন্ত যোগ আ যোগ রস্যই। এই বর্ণগুলো যোগ করলে শব্দটা হবে সবাই। তারপর দেখো বয় হসন্ত যোগ অন্তর্জয় হসন্ত যোগ আ যোগ কয় হসন্ত যোগ রস্যু যোগ লয় হসন্ত সমান শব্দটা হবে ব্যাকুল। তারপর দেখো ময় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ অ যোগ বয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত। তাহলে এই বর্ণগুলো মিলে শব্দটা হবে মাতব্বর। হ্যাঁ। তারপরে দেখো আ যোগ বর্গজয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ রস্যু যোগ বয় হসন্ত যোগ রস্যই, শব্দটা হবে আজগুবি। তারপরটা দেখো ক্ষয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ এ যোগ ক্ষয় হসন্ত যোগ অ যোগ ডশূন্য রয় হসন্ত যোগ রস্যই, শব্দটা হবে হাতে খড়ি। ঘ, বিপরীত শব্দ লেখো 6টি। এর জন্য নম্বর আছে 6 গুণ 1 সমান 6। গৌরব, অমর্যাদা, বন্ধু, খোলা, যাওয়া আসা, বন্ধু, শত্রু, হিংস্র, শান্ত, উদয়, অস্ত, উত্তর, প্রশ্ন। 5 নম্বর, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এর জন্য 4টি করতে হবে। এর জন্য নম্বর আছে 4। হ্যাঁ, 4 গুণ 1 সমান 4। দেখো প্রথমটা হবে এলোমেলো বর্ণগুলো সাজালে, প্রথমটা হবে পটগুলটিস, তারপরটা হবে বনভোজন, তারপরটা শুক্রবার, তারপরটা গুরু গম্ভীর, তারপরটা ছাগলছানা। এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এটা ছিল 5 ক। হ্যাঁ। 5 খ, লিঙ্গ পরিবর্তন করো 4টি। এর জন্য নম্বর আছে 4 গুণ 1 সমান 4। মহাশয়, মহাশয়া, শ্রীমতী, শ্রীমান বা শ্রী, বর, বউ,
কুমারী কুমার, রাজা রানী। গ এক কথায় প্রকাশ করো 4টি, এর জন্য নম্বর আছে 4 গুণ 1 সমান 4। সহ্য করার ক্ষমতা সহিষ্ণুতা, যে নারী দুঃখ ঘোচে না দুঃখিনী, যে বিদেশে থাকে প্রবাসী, এক সারিতে বসে খাওয়া পঙ্ক্তি ভোজ, যার দয়া নেই নির্দয়। 6 নম্বর, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো, এর জন্য নম্বর আছে 8। ক তোমার প্রিয় একজন মহাপুরুষ। খ তোমার প্রিয় উৎসব। গ একটি গৃহপালিত পশু। দেখো আমি এখানে আমার প্রিয় একজন মহাপুরুষ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে লিখেছি, হ্যাঁ, তোমরা দেখে নাও। ক আমার প্রিয় একজন মহাপুরুষ স্বামী বিবেকানন্দ। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। তিনি 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ও ডাকনাম বিলে। ছেলেবেলায় তিনি অত্যন্ত ডানপিটে ছিলেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করে শিক্ষকতা করেন, কিছুদিন শিক্ষকতা করেন, তারপর রামকৃষ্ণদেবের কাছে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হন। মানুষের সেবা করাকে তিনি ঈশ্বর সেবা মনে। তোমরা একটু দেখে নাও, এই যে এখানে স্বামী বিবেকানন্দের যে অনুচ্ছেদটা আমি লিখেছি, আর্ত ও দুর্গত মানুষদের সেবার জন্য, এটা 1898 খ্রিস্টাব্দে হবে। হ্যাঁ, আর্ত ও দুর্গত মানুষদের সেবার জন্য 1898 খ্রিস্টাব্দে তিনি বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। হ্যাঁ,